ঈদ যাত্রায় পথে পথে ঘরমুখো মানুষের স্রোত, যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ির পানে। ভাড়া গাড়ির দখলে মহাসড়ক। আমার বউ বাচ্চা মা বাবা সবাই দেশের বাড়ি, আমি একা এখানে ঈদ করবো কিভাবে? ঢাকাতে এখন কাজ বাস নাই, এখন আমরা ঢাকাতে থেকে কি করব? 800 টাকা হলে যাইতে পারি, সে জায়গা তখন 3500 টাকা ভাড়া। যদি আপনি লকডাউন দিতে পারেন আপনি সেভাবে দেন, কিন্তু এভাবে দেওয়ার কোনো অর্থই হয় না। বাংলাদেশে করোনা ভাইরাসের মধ্যে এদের কাউকে বাড়ি যাওয়া ফেরাতে পারবে না। ঘাটগুলোতেও যাত্রী চাপ, পেরিয়ে আসলেই ঝাঁপিয়ে পড়ছেন সবাই। আল্লাহ যারা রাখা রাখবই, যারা থাকা থাকবেই, করোনা কিছু করতে পারবে না। 3-4 বিঘা জমিতে ধান পাইকে গেছে, আমার এখন যাওয়াই লাগবে। চেকপোস্ট থাকা সত্ত্বেও পায়ে হেঁটে চলে আসতেছে, তারাও ফেরিতে উঠে যাচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি, বিদেশ যাওয়া নিয়ে সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বিএনপির। আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই, মত দুদক আইনজীবীর। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে পাকিস্তান আফগানিস্তান ঘুরে এসেছেন হেফাজতের কয়েকজন নেতা। বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ, সতর্ক থাকার পরামর্শ। চীনের উপহার 5 লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে বুধবার। বাণিজ্যিকভাবে দিতে প্রস্তুত হলেও অনুমোদন নিয়ে জটিলতা, জানালেন চীনা রাষ্ট্রদূত। করোনায় একদিনে আরও 38 জনের মৃত্যু। নরসিংদীর হাসপাতাল থেকে চুরি যাওয়া ছেলে নবজাতক একদিন পর উদ্ধার। 2000 টাকায় বিক্রি করা হয় অন্তঃসত্ত্বা এক নারীর কাছে। কোনো চক্র জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। এবং বাগানে থোকায় থোকায় ঝুলছে আম। জুনের প্রথম সপ্তাহেই বাজারে উঠবে চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু ফল। খরায় উৎপাদন কমার শঙ্কা মালিকদের। কি সড়ক আর কি ফেরিঘাট, সব পথেই এখন ঘরমুখো মানুষের স্রোত। সকল নজরদারি উপেক্ষা করে যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ির পানে। রাজধানী থেকে বের হবার প্রতিটি পয়েন্টেই একই চিত্র। চেকপোস্ট বসিয়ে এবং ব্যারিকেড দিয়েও ঠেকানো যায়নি ঈদযাত্রা। ফেরি আসলেই ঝাঁপিয়ে পড়ছেন সবাই। একদিকে ফনা তুলে আছে করোনা, তবে তা পাত্তা দেবার সময় কই। হাতে আছে মাত্র 2 দিন, যে করেই হোক বাড়ি যাওয়া চাই। জীবনের ঝুঁকি নিয়ে নারী, শিশু কিংবা বয়স্কদের এই হুড়োহুড়ি স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য। ফেরি ঘাটে ভিড়তেই ঝাঁপিয়ে পড়ছেন হাজার হাজার মানুষ। বিআইডব্লিউটিসির সিদ্ধান্ত মতে মাওয়া রুট থেকে জরুরি প্রয়োজনে দিনে 4টি ফেরি চলাচল করলেও অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবার পরিবহনের আগেই উঠে পড়ছেন সাধারণ যাত্রীরা। করোনা সংক্রমণকে বুড়ো আঙুল দেখিয়ে গাদাগাদি করে ফেরিতে চলছে পারাপার। মাস্ক কিংবা সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। আসছি মনে করেন যে গ্রামের বাড়িতে যাব, সবাই এক জায়গা মিলে আনন্দ ফুর্তি করে ঈদ কাটাবো। এই কারণে ঈদের জন্য যাচ্ছি। দেশের বাড়িতে তো সবাই ঈদ করতে মন চায়, এই কারণে। প্রতিটা মা বাবাই চেয়ে থাকে যে সন্তান দূরে আছে, হয়তো বা বছরে একটা দিন বাড়িতে আসবো, একত্রে থাকবো। পথে পথে রয়েছে নজরদারি। রোববার থেকে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবি। চেকপোস্ট কিংবা ব্যারিকেড দিয়েও ঠেকানো যাচ্ছে না ঈদযাত্রা। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মানবিক বিবেচনায় জরুরি সেবার ফেরিতে যাত্রী পারাপার করা হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন। ফেরি ছাড়লে আমাদের এই ব্যারিকেড আমরা ছেড়ে দিব। সাধারণ গাড়ি আছে এবং যাত্রী যদি আসে সেই যাত্রীগুলো আমরা পারাপার করতেছি। আমরা তাদেরকে বিরত করতে গেলে সেখানে একটা লাইফ রিস্ক থেকে যায়, সেই কারণে আমরা তাদেরকে বিরত করতে পারিনি। কিছু লোক ফেরিতে পার হয়ে চলে গিয়েছে। আমরা চেষ্টা করছি তাদেরকে সচেতন করার, তাদেরকে মাইকিং করা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনটেন করার জন্য। বেলা যত গড়াচ্ছে ততই দীর্ঘ হচ্ছে ঘাট এলাকার ঘন্টার পর ঘন্টা আটকে থাকা অ্যাম্বুলেন্স সহ নানা জরুরি পরিবহনের সারি। রাশেদ লিমন, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মহাসড়কের খবর জানাতে সাভারের আমিনবাজারে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা এবং ঘাটের পরিস্থিতি জানতে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় আছেন রিপোর্টার সানবীর রুবল। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি সেলিয়ার কাছে। সেলিয়া, বাজারের এপাশ এবং ওই পাশ দুপাশের পরিস্থিতি প্রায় একই রকম
বলা যেতে পারে। এর মধ্যে একটি বিষয়, কিছুক্ষণ আগে যেহেতু ইফতার হয়েছে, এর আগের বিষয়টি যদি আপনাদেরকে জানাতে চাই চিত্রটি, সেটি বলতে হয় যে পুরো মানুষের যে ঢল, ঢাকা ছাড়ার এক ধরনের যে মিছিল, এই মিছিল কোনোভাবেই আসলে লোক সংখ্যা কমছে না, বরং কয়েক গুণ বেশি কিন্তু সন্ধ্যার পর, ইফতারের পর থেকে আমরা দেখতে পেয়েছি। এবং এই যে ঢাকার দুই পাশে বা যতগুলো বাইরে যাওয়ার সড়কগুলো, মহাসড়কগুলো রয়েছে, সব দিকেই কিন্তু মানুষের একই রকম পদচারণা বলে আমরা জানতে পেরেছি। এবং এইখানে কিন্তু একটি বিষয় যে ইন্টারসিটি বা ঢাকার মধ্যে বা শহরের মধ্যে যে যানবাহনগুলো চলাচল করে, সেসব যানবাহন কিন্তু শহরের একটা সীমানা পর্যন্ত এনে যাত্রীদের নামিয়ে নিচ্ছেন, এবং সেই নামিয়ে দেওয়ার পর কিন্তু পরবর্তী স্টেজে গিয়ে, পরবর্তী পর্যায়ে গিয়ে কিন্তু তাদেরকে বিভিন্ন পরিবহনে করে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু যারা যাত্রী, যারা এখানে যাত্রী হিসেবে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যেখানে 800 টাকার ভাড়া ছিল স্বাভাবিক সময়, সেটি এখন আসলে 3500 টাকা পর্যন্ত চলে গেছে, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে 300 থেকে 500 টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এর মধ্যে এই আমিনবাজার ব্রিজ থেকে যাদেরকে পিকআপ এবং অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে, কখন আসলে তারা বাড়িতে পৌঁছাবেন তারা সেটি জানেন না, কিন্তু তারা বাড়িতে পৌঁছাবেন। এবং তার অন্যতম একটি বিষয় কিন্তু তারা বলছেন, করোনা পরিস্থিতি বা যে বিষয়গুলো আসলে লকডাউন থেকে শুরু করে যেগুলো আসলে বলা হচ্ছে, এই ঈদের আনন্দের কাছে, পরিবার পরিজনের কাছে যাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কাছে আসলে এই ভয়, এই ভীতিগুলো কিছুই না। সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই যে মানুষের ঢল, তাদের যে বিভিন্ন ধরনের ভোগান্তি, এটি মহাসড়ক বা এই জায়গাগুলোতে যে পোস্টগুলো আছে, সিকিউরিটি পোস্টগুলোতে পর্যন্ত তাদেরকে নামিয়ে দেওয়া হওয়ার পরেও কিন্তু তারা হেঁটে কিছু দূর গিয়ে আবারও তারা বিভিন্ন যানবাহনে করে যাচ্ছেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে মহাসড়কগুলোতে যে যানবাহনগুলোর পরিস্থিতি এবং যারা আসলে ঈদে বাড়ি যাচ্ছেন তাদের পরিস্থিতি। এই মুহূর্তে লঞ্চ বা ফেরি পারাপারের বিষয়গুলোতে যিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন, আমাদের সহকর্মী সানবীর রূপল, তিনি আমাদেরকে ওই জায়গাগুলোতে যে ঈদের যে পদচারণা মানুষের সেই বিষয়ে জানাচ্ছেন। একের পর এক ফেরি আসছে, আর এখানে ঈদে বাড়ি ফেরা মানুষের স্রোত নিয়ে তারা অপর পাশে অর্থাৎ বাংলা বাজার প্রান্তে চলে যাচ্ছে। তবে গত কয়েকদিনের যে একদম ঠাসা উপচে পড়া ভিড় ছিল এবং ফেরি ছাড়বে কি ছাড়বে না সেরকম একটি দ্বিধাদ্বন্দ্বে অপেক্ষা করেছেন যাত্রীরা, তবে আজ কিন্তু সেরকমটি নেই। সকাল থেকেই থেমে থেমে ফেরি ছেড়েছে এবং ফেরিও বাড়ানো হয়েছে। গত কয়েকদিন ধরে যে অবস্থাতে তৈরি হয়েছিল, তবে সেখান থেকে কিছুটা মুক্তি পেয়েছে। এখানে পণ্যবাহী যে ট্রাকগুলো অপেক্ষা করেছে টানা কয়েকদিন, সেই ট্রাকগুলো কিন্তু এখন যাতায়াত করতে পারছে। তবে বিকেল থেকেই দেখতে পেয়েছি যে একটি ফেরি আসার পরেই সেই পণ্যবাহী ট্রাকগুলো খালাস হওয়ার আগেই কিন্তু মানুষজন ভরে যাচ্ছে, এবং এখান থেকে ওই পাশে পার হতে পারলেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের যেমন মনে হচ্ছে স্বস্তি মিলছে। কারণ ঈদে বাড়ি ফেরার এই প্রতিবন্ধকতা হচ্ছে পদ্মা, এই পদ্মা পার হতে পারলেই তারা পৌঁছে যাবেন বাড়ি। তবে এই পদ্মা পারে আসা পর্যন্ত কিন্তু তাদেরকে বেগ পোহাতে হয়েছে। ঢাকা থেকে যারা রওনা করেছেন তারা যেহেতু বাস নেই, তাদের অনেককেই বিভিন্নভাবে এখানে পৌঁছতে হয়েছে। বিশেষ করে সিএনজি অটোরিকশা বা ব্যক্তিগত যানবাহনে তারা বিভিন্নভাবে এসেছেন, এবং মেইন প্রধান রাস্তায় যেহেতু পুলিশের আনাগোনা আছে এবং বিজেপি আনাগোনা আছে, তাই সেখান থেকে কিন্তু তারা বাধাপ্রাপ্ত হয়েও বিকল্প রাস্তায় তারা এখানে এসে পৌঁছেছেন, এবং এখান থেকে তারা যাত্রা করবেন। আগামী কয়েকদিনে এই ভিড়টি আরও হয়তো বাড়তে পারে, তবে সেখান থেকে কিন্তু এই ফেরিগুলো বাড়ানো হয়েছে, এবং এখান থেকে 25 টাকার বিনিময়ে তারা ফেরি পারাপার করছেন। যেহেতু ট্রলার এবং স্পিডবোট বা লঞ্চ এই ধরনের যানবাহনও, নৌ পরিবহনও এই ঘাট থেকে চলাচল করে স্বাভাবিক সময়, এখন কিন্তু সেই পরিস্থিতিতে নেই। শুধুমাত্র ফেরি দিয়ে পারাপার করা সম্ভব, যার ফলে ফেরির উপরে এই চাপটা এসে পড়েছে। তো এখনো পর্যন্ত শিমুলিয়া ঘাট থেকে ঈদে বাড়ি ফেরা মানুষের খবর ছিল এটুকুই। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সাদিয়া। ঘাটের পরিস্থিতি জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে যুক্ত ছিলেন রিপোর্টার সানবীর রূপল, এবং সাভারের আমিনবাজার থেকে সেলিয়া সুলতানা যুক্ত ছিলেন মহাসড়কের পরিস্থিতি জানাতে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপি নেতা ও তার আইনজীবীরা।
তবে দুদকের আইনজীবী বলছেন, আইনের বাইরে গিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে যেতে দেওয়ার সুযোগ নেই। এদিকে তার শারীরিক অবস্থার দিন দিন উন্নতি হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন রোববার খারিজ করে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে যেতে দেওয়ার সুযোগ আইনে ও নজিরও নেই, এমন পর্যবেক্ষণ দিয়েই আবেদনটি খারিজ করা হয়। সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপি। একটি গণমাধ্যমের খবর বলছে, খারিজ হলেও এখনও বিএনপি নেত্রীর পরিবারের আবেদন ইতিবাচকভাবেই দেখছে সরকারের উচ্চ পর্যায়। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, এ নিয়ে আর আদালতে যাওয়ার প্রশ্নই ওঠে না। দণ্ড মওকুফে ক্ষমা চাওয়া হবে না রাষ্ট্রপতির কাছেও। তাই সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। অমানবিক আচরণ করা হয়েছে এবং এই দায়িত্ব সরকার কেন নিতে গেলে সেটাও একটা রহস্যজনক ব্যাপার। সরকার তার এই সিদ্ধান্ত পরিবর্তন করবে এবং তাকে বিদেশে উন্নত চিকিৎসা করার সুযোগ দেবে। তারপরে অনুরোধ জানাচ্ছি, যেহেতু তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ক্রমাগত, তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হোক। দুদক আইনজীবী বলছেন, আইনের বাইরে গিয়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নেই। খালেদা জিয়ার বর্তমান লিগ্যাল স্ট্যাটাস অ্যাজ এ কনভিক্টেড পারসন, কাজে কনভিক্টেডের ক্ষেত্রে 401-এর তো কোথাও 74-র মধ্যে আসছে না। ও সরকারের ক্ষমতা আছে। এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন উন্নতি হচ্ছে। স্বাভাবিকভাবেই শ্বাস প্রশ্বাস নিচ্ছেন তিনি। মাঝে মাঝে প্রয়োজনে 1 লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে তাকে। নিয়ন্ত্রণে রয়েছে ডায়াবেটিক। এভারকেয়ার হাসপাতালের দায়িত্বশীল একজন চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় একদিনে মারা গেছেন আরও 38 জন, শনাক্ত হয়েছেন 1514 জন। এদিকে দুদিন পরেই দেশে আসছে চীনের উপহার সিনোফার্মের 5 লাখ ডোজ করোনা টিকা। দুপুরে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ টকে অংশ নিয়ে দেশটির রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বাংলাদেশের সিদ্ধান্তহীনতার কারণেই টিকা পেতে দেরি হচ্ছে। করোনা ইস্যুতে শুরু থেকেই ঢাকার পাশে বেইজিং। প্রথম ঢেউ মোকাবেলায় চিকিৎসা সামগ্রীর পাশাপাশি ভ্যাকসিন ট্রায়ালের প্রস্তাবও দিয়েছিল চীন। সেই প্রস্তাবে সাড়া না দিলেও পরিস্থিতি বিবেচনায় এখন চীন থেকে টিকা নেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। উপহার হিসেবে 12ই মে 5 লাখ ডোজ টিকা আসছে, তবে সরকারি পর্যায়ে টিকা পেতে দেরি হবে। G2G কিংবা বাণিজ্যিকভাবে বাংলাদেশকে টিকা দিতে প্রস্তুত চীন, কিন্তু এখন পর্যন্ত জরুরি ভিত্তিতে শুধুমাত্র সিনোফার্মার টিকা পেতে অনুমোদন দিয়েছে বাংলাদেশ। শিগগিরই তাই সিনোফ্যাকের টিকা পাওয়ার আশা নেই। রোহিঙ্গা ইস্যুতে চীন মধ্যস্থতা করলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় হতাশার কথা শোনান রাষ্ট্রদূত। মিয়ানমারে আমরা যোগাযোগ হারিয়ে ফেলেছি। বর্তমানে দেশটিতে পরিস্থিতি উন্নয়নের কোনো লক্ষণ নেই। আমাদের ধৈর্য ধরা ছাড়া কোনো বিকল্প নেই। প্রত্যাবাসনে দ্রুত ত্রিপক্ষীয় বৈঠক সম্ভব হবে না। এছাড়া যুক্তরাষ্ট্র প্রস্তাবিত জোট কোয়াডে বাংলাদেশ যোগ দিলে চীনের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি হবে বলে জানান দেশটির রাষ্ট্রদূত। আমরা সব সময় মনে করি কোয়াড একটি চীন বিরোধী জোট। এ ধরনের ছোট জোটে যে কোনো ধরনের যোগদানে বাংলাদেশের জন্য ভালো কোনো ফল বয়ে আনবে না। তবে চীনের জোট BRI থেকে এখন পর্যন্ত বাংলাদেশের জন্য আলাদা কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি বলে জানান রাষ্ট্রদূত। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে, সবুজকে ফিরিয়ে আনার প্রাণপণ চেষ্টা বৃক্ষপ্রেমীদের। সোহরাওয়ার্দী উদ্যানে চারা রোপণ, নিধন ঠেকাতে গাছে গাছে মুক্তিযোদ্ধার নামকরণ। 2000 টাকায় অন্তঃসত্ত্বা এক নারীর কাছে বিক্রি করা হয় নরসিংদীর হাসপাতাল থেকে চুরি যাওয়া ছেলে নবজাতকটিকে। একদিন পর শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এর সঙ্গে কোনো চক্রের যোগসাজশ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। একদিন নিখোঁজ থাকার পর 2 দিন বয়সী নবজাতককে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ। রোববার সকালে নরসিংদী সদর হাসপাতালে নানির কাছ থেকে চুরি হয় শিশুটি। আপনারা দেখছেন অবস্থা, জীবনের লাগি না করে দাগ দিল। খবর পেয়ে অনুসন্ধানে নেমে পুলিশ জানতে পারে এক অটোরিকশা চালক ব্রাহ্মণদী এলাকায় নবজাতক সহ এক নারীকে নিয়ে যায়। চালককে নিয়ে অভিযানের পর শনাক্ত হয় শিশুটির অবস্থান। তাড়াহুড়া কইরা নাই মা তারপর গেছে গা। পরে আমি আবার রাত্রে নরসিংদী অভিযোগে দেখলাম এই যে বাচ্চাটা কান্তা যে হিন্দু মহিলা নিচ্ছে বাচ্চাটা, এই আমার টার্গেট হইলো
আমি নরসিংদী মডেল যা তারপর বললাম নাতি পাইলাম আমার মাইয়া সুখী হলো। অভিযুক্ত নারী স্থানীয় অন্তঃসত্ত্বা এক নারীর কাছে মাত্র 2000 টাকায় বিক্রি করে দেয় শিশুটিকে। উনি 2 কন্যা সন্তানের জননী এবং উনি প্রায় 9 মাসের অন্তঃসত্ত্বা। তার গর্ভে যে সন্তান রয়েছে এই সন্তানটিও কন্যা সন্তান। একটি ছেলে সন্তানের আকুতি রয়েছে তার মধ্যে। রাত 12টার দিকে তৎপরবর্তী সময়ে আমরা এই ছেলেটিকে তার কাছ থেকে উদ্ধার করে তার বাবা মার কাছে দেওয়া হয়েছে। পুলিশ জানায় যার কাছ থেকে শিশুটি পাওয়া গেছে তিনি অন্তঃসত্ত্বা হওয়ায় এখনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। আটক করা যায়নি মূল অভিযুক্তকেও। এতে কোনো চক্রের যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সময় সংবাদ, নরসিংদী। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সবুজকে বাঁচিয়ে রাখার লড়াই দিন দিন বিস্তৃত হচ্ছে। নির্বিচারে কাটা গাছের গোড়ায় নতুন চারা রোপণ করছেন একদল বৃক্ষপ্রেমী। প্রকৃতি বাঁচানোর দাবিতে কাটার জন্য চিহ্নিত গাছগুলোকেও এরই মধ্যে নামকরণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের নামে। আরও জানাচ্ছেন তাজওয়ার মাহমিদ। কিছুদিন আগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সবুজে ঘেরা সৌন্দর্য মোহিত করত মানুষকে। ঐতিহাসিক গাছগুলো কেটে ফেলায় নেই আগের মতো শোভা। গাছ কেটে স্থাপনা নির্মাণে বিরোধিতা করে শুরু থেকে প্রতিবাদ জানিয়ে আসছে পরিবেশ প্রেমী সহ সাধারণ নগরবাসী। কাটা গাছগুলোর গোড়ায় আবার নতুন করে চারাও রোপণ করেছে একদল বৃক্ষপ্রেমী। যে গাছগুলোকে কাটার জন্য লাল ক্রস এঁকে দেওয়া হয়েছে সেই জায়গাগুলোকে বাঁচানোর জন্য আমরা প্রত্যেকটা গাছ এক একজন বীর মুক্তিযোদ্ধার নামে আমরা নামকরণ করছি। সম্মান প্রদর্শনের স্বার্থেও তারা যাতে এই গাছপালাগুলোতে হাত না দেন। গাছ বাঁচানোর এই দাবি ইন্টারনেটের বদৌলতে পৌঁছে গেছে অগণিত প্রাণে। নানা বয়সী মানুষ সামিল হয়েছেন ঐতিহাসিক এসব গাছ কেটে ফেলার প্রয়াস রুখে দিতে। যারা আজকে ঘরে বসে আছে, করোনার জন্য কিছু বলতে পারছে না, তাদের প্রতিনিধি হয়ে আমরা কিছু মানুষ এসেছি। আমি সোশ্যাল মিডিয়াতে এটা দেখছি, ভাবছিলাম যে কি করা যায়, কিভাবে গাছগুলোকে বাঁচানো যায়। প্রকৃতি, ঐতিহ্য ও পরিবেশ বাঁচানোর এই লড়াই কোনোভাবে রাজনৈতিক মোড়কে যাতে ভেস্তে না যায় সেই দাবিও অনেকের। গাছকে একটা প্রতিপক্ষ বানিয়ে সবকিছুর মধ্যে একটা রাজনৈতিক কিছু খোঁজা এবং সেটাকে একটা ইস্যু তৈরি করা, এটা অত্যন্ত দুঃখজনক। গাছ তো গাছের জায়গা থাকবে, যেহেতু এটা একটা উদ্যান। শিল্পের মাধ্যমে শুরু করা এই আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ মুগ্ধ করেছে পরিবেশ প্রেমীদের। তবে এত আলোচনা সমালোচনার পরও নতুন করে আবারও গাছ কাটায় মর্মাহত তারা। প্রশাসন এই যে গাছ কেটে ফেলার যে প্রশ্নবিদ্ধতা থেকে বাঁচার জন্য এই গাছগুলোকে ঢেকে রাখতেছে, যাতে তাদের গাছ কাটার সংখ্যা যাতে তারা কম দেখাইতে পারে। এক যুগ আগে পরিবেশবিদ অধ্যাপক দ্বিজেন শর্মা উদ্যানকে ঘিরে যে পরিকল্পনা দিয়েছিলেন তা উপেক্ষা করে উদ্যান উন্নয়নের কনক্রিট সন্নিবেশিত নকশায় অসন্তোষও প্রকাশ করেছেন অনেকে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। বাগানে থোকায় থোকায় ঝুলছে আম। জুনের প্রথম সপ্তাহে বাজারে উঠবে চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু ফল। তাই শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত মালিক ও ব্যবসায়ীরা। তবে খরার কারণে চলতি মৌসুমে উৎপাদন খানিকটা কম হবার আশঙ্কা বাগান মালিকদের। চাঁপাইনবাবগঞ্জ ঘুরে এসে আমের খবর জানাচ্ছেন সাইফুর রহমান রকি। ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, আশিনা সহ হরেক জাতের আম থোকায় থোকায় ঝুলছে বাগানে বাগানে। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে এমন দৃশ্য নজর কাড়বে সবার। 3 সপ্তাহের মধ্যে কিছু জাতের আম পরিপক্ক হয়ে বিক্রির জন্য বাজারে উঠতে শুরু করবে। তাই আম বাগান মালিকদের এখন বাড়তি নজর পরিচর্যায়। অনাবৃষ্টির কারণে অনেক আম ঝরে গেছে। বর্তমানে যেটা আছে সেটা নিয়ে আমরা সন্তুষ্ট আর কি। আমের দাম যদি ভালো পাই তাহলে আমরা লাভবান হব। এই অঞ্চলের প্রধান অর্থকারী ফসল বলা হয় ফলের রাজা আমকে। যদিও খরার কারণে চলতি মৌসুমে আমের উৎপাদন খানিকটা কম হবার আশঙ্কা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। তাপমাত্রা বেশি, আম গাছ একটু ঝরে পড়ছে, তার জন্য আমরা স্প্রে করছি। কৃষকের এখন যেটা আম আছে এই আমটাই যদি থাকে তো পচিয়ে যাবে কৃষকের, আমটা যদি ক্ষয়ক্ষতি না হয়। এ অবস্থায় পোকার আক্রমণ ও আম ঝরে পড়া রোধে নানা পরামর্শ দিচ্ছেন ফল গবেষক ও কৃষি কর্মকর্তারা। চাষিদের পরামর্শ দিচ্ছি যে যেহেতু খরা একটু হয়েছে, খরার কারণে পানি সেচ দিতে হবে এবং পোকামাকড়ের জন্য কীটনাশক স্প্রে করতে হবে। আমগুলো আমাদের সুইডেন, ইটালি, ডেনমার্ক বিভিন্ন দেশে যাবে, এটা এই প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি আমাদের এই দেশ এখানকার উদ্যোক্তারাও এই দেশের প্রত্যন্ত অঞ্চল বিদেশে আম রপ্তানি করার ব্যাপারে অব্যাহত রেখেছে। জেলায় চলতি বছর 34,778 হেক্টর জমির বাগানে 2.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে ঈদের আগে শেষ দিনের মতো ঐচ্ছিক অনুশীলন করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
ব্যাটে বলে শেষ দিনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন 8 ক্রিকেটার। গেল 2রা মে থেকে শুরু হয় ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন। টেস্ট সিরিজ শেষে কোয়ারেন্টাইন কাটিয়ে তাতে যোগ দেন তাইজুল মিঠুনরা। সোমবার শেষ দিনের অনুশীলনে কোচ রাসেল ডোমিঙ্গোর অধীনে ব্যাটিং নিয়ে বিশেষ কাজ করেছেন মুশফিক ও রিয়াদ। এদিন গ্লাভস হাতে উইকেটের পেছনে সময় নিয়েছেন লিটন দাস। এছাড়া ছিলেন ইমরুল, মেহেদী হাসান মিরাজ। আগামী 18ই মে শুরু হবে জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলন। মিরপুরে 23 মে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদ যাত্রায় পথে পথে ঘরমুখো মানুষের স্রোত। যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ির পানে। ভাড়া গাড়ির দখলে মহাসড়ক, ঘাটগুলোতেও যাত্রী চাপ। বেগম জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি, বিদেশ যাওয়া নিয়ে সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বিএনপির। আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই, মত দুদক আইনজীবীর। এবং চীনের উপহার 5 লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে বুধবার। বাণিজ্যিকভাবে দিতে প্রস্তুত হলেও অনুমোদন নিয়ে জটিলতা, জানালেন চীনা রাষ্ট্রদূত। করোনায় একদিনে আরও 38 জনের মৃত্যু। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ের।